আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের জন্য এই যে পবিত্র মাহে রমজান চলছে, মাহে রমজানের পরেই কতগুলো চাপ চলে আসবে, মারাত্মক কতগুলো চাপ। এর মধ্যে এক নম্বর চাপ হলো পুলিশ হত্যার বিচার নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তোলপাড় করা কাণ্ড ঘটে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশ হত্যার বিচারের ব্যাপারে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এ ব্যাপারে সরকারকে এগোতে হবে এবং তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাকে আগের সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ইন্ডিমিনিটি ছিল সেটা অনুসরণ করতে হবে এবং বলতে হবে যে আমরা এই ইন্ডিমিনিটিকে সমর্থন করি এবং পুলিশ হত্যার বিচার হবে না। এবং এই কাজ যদি তারা করে তাহলে লং রানে তারা পুলিশের কাছ থেকে কোনো রকম কোঅপারেশন পাবে না এবং পুলিশের যে মোরাল ক্যারেজ এটা বাড়বে না। এখন দু চারজন পুলিশ কর্মকর্তা যারা টহল দিচ্ছেন, যেমন মাসুদ একা, ডিসি মাসুদ, তিনি চেষ্টা করছেন, কিন্তু তিনি একা কী করবেন? তার পুলিশকে তিনি কিন্তু মুভ করাতে পারছেন না। উল্টো তাকে যেভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এতে করে যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। পুরো বাহিনী যদি তার সঙ্গে না থাকে, পুরো চেইন অফ কমান্ড যদি না থাকে, তাহলে একা ডিসি মাসুদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। অনেকে থেকে হারুনের সঙ্গে তুলনা করেন, বিপ্লবের সঙ্গে তুলনা করেন, অনেকে আগের আমলে কোহিনুরের সঙ্গে তুলনা করতে পারেন, কিন্তু ওই সময়টাতে পুলিশের যে চেইন অফ কমান্ড ছিল, সেই চেইন অফ কমান্ডের মধ্যে একটি মানুষ বা একজন পদবিধারী বড় কর্তা বা মাঝারি কর্তা, তিনি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছাকাছি পৌঁছে গেলে সেখানে যে প্রতিক্রিয়া হয়, যেটা হারুনদের ক্ষেত্রে হয়েছে, বেনজিরদের ক্ষেত্রে হয়েছে, সেটি এই বর্তমান ভঙ্গুর অবস্থায় যাকে বলা হয় মাসুদের পক্ষে বা মাসুদের মতো অন্য কারো পক্ষে সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন যে গত 17 মাসে আমরা একমাত্র মাসুদ ছাড়া অন্য কোনো পুলিশ কর্মকর্তার নাম জানি না। অথচ যদি পুলিশের স্বাভাবিকতা থাকতো তাহলে অন্তত এরকম 1 ডজন মাসুদের নাম আমাদের মুখস্থ হয়ে যেত। আবার এই যে মাসুদ মাদকের বিরুদ্ধে সে অপারেশন পরিচালনা করেছে, এটি সারা দেশের মানুষের কিন্তু সমর্থন পাচ্ছে, শান্তিপ্রিয় মানুষ। আমি বেশ কয়েকবার এটা নিয়ে সাবেক আইজি বেনজির, তার সাথে কথা বলেছি। বেনজির সাহেব যখন র্যাবের ডিজি ছিলেন তখন তাকে দিয়ে বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। আমার যেমন নায়েম রোড, ধানমন্ডি লেকের পাড়, রমনা পার্ক, এই সমস্ত এলাকায় বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। কিন্তু ওই আমলে কিন্তু এই সরোয়ার্দী উদ্যান যে এলাকাটাতে ডিসি মাসুদ অপারেশন চালিয়েছে, এটা বেনজিররাও পারেননি। আমি এটা নিয়ে নয়াদিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, ওদের যে মানে উপসম্পাদকীয়, সেখানে বিস্তারিত লেখা লিখেছি। তো সেটা পুলিশ রেসপন্ড করেছিল, কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাতে যেখানে মাসুদ করেছে সেই জায়গাটাতে সেই মানে শেখ হাসিনার জমানার শক্তিশালী পুলিশও কিন্তু সেখানে হাত দেয়নি। তো কাজে মাসুদ এখানে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত অনেকটা পুড়ে গেছে। যেভাবে তাকে নিয়ে বুলিং হচ্ছে, তাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, এর ফলে তিনি মিডিয়ার সাথে যে অসহায়ভাবে নিজেকে উপস্থাপন করছে, ইট মিনস তিনি এগুতে পারবেন না, তাকে স্টপ হয়ে যেতে হবে। অন্যদিকে আবার মোহাম্মদপুরের যে আইনশৃঙ্খলার অবনতি, সেখানকার চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই থেকে শুরু করে যা কিছু হচ্ছে, এটা দমন করার জন্য স্বয়ং আইজি সাহেবকে মাঠে নামতে হয়েছে। ইট মিনস পুলিশের চেইন অফ কমান্ড নেই। একটা থানা দমন করার জন্য একজন ওসি যথেষ্ট। ওসির সাথে ওসির কমান্ডে কখন ম্যাজিস্ট্রেট যেতে পারে তার কমান্ডকে সাহায্য করার জন্য, ওসির হাতকে শক্তিশালী করার জন্য র্যাবের একটা টিম যেতে পারে, অথবা আর্ম ব্যাটালিয়ন পুলিশের একটা বিশেষ টিম যেতে পারে স্পেশাল অভিযান চালানোর জন্য। কিন্তু স্বয়ং আইজি সাহেবকে মোহাম্মদপুরের মতো একটা অপরাধপ্রবণ জায়গাতে দাঁড়িয়ে থেকে তাকে বলতে হবে যে পুলিশকে নৈতিকভাবে সমর্থন দেওয়া, আসামিদেরকে ভয় দেখানো এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আনার জন্যই আইজি হিসেবে আমি এখানে এসেছি। ইটস এ রং। ইট মিনস পুলিশ এখনও অ্যাক্টিভেট হচ্ছে না। আর সেই অ্যাক্টিভেট পুলিশকে যদি করতে হয় তাহলে অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে। এখন সেই পুলিশ হত্যার বিচার করতে গেলে বিপদটা কী? যারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা পুলিশ মেরেছি, আমরা পুলিশকে মেরে টেনিয়ে রেখেছি এবং এটা আমাদের আন্দোলনের অংশ ছিল এবং এই কাজ না করলে
আমরা বিজয়ী হতাম না, এবং আন্দোলনের স্বার্থে, বিপ্লবের স্বার্থে এই ধরনের কাজ সারা পৃথিবীতে ঘটে, সারা দুনিয়াতে ঘটে, আমরাও এই কাজগুলো ঘটিয়েছি। ভালো কথা। গত ১৭ মাসে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়নি, এখন এটা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। ইতিমধ্যে একজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন সেই যে আলোচিত সমন্বয়ক নেতা হবিগঞ্জের, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল কলকাতাতে। সেখান থেকে তিনি কোনো মতে, কলকাতা না, দিল্লি এয়ারপোর্টে, সেখান থেকে তিনি কোনো মতে ফিরে এসেছেন। তো কাজেই আগামী দিনগুলোতে পুলিশের চোখে, সাধারণ মানুষের চোখে, যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী তাদের চোখে যারা এই কাজগুলো ঘটিয়েছেন বা স্বীকার করেছেন বা করেননি, কিন্তু নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য তারা যে সকল কথাবার্তা বলেছেন, এর দায় তাদেরকে পরিশোধ করতে হবে। এই গেল এক। দ্বিতীয়ত হলো, যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছেন তারা এখন বলার চেষ্টা করবেন যে আমরা এই কাজগুলো করেছি বিএনপির সাথে মিলেমিশে, বিএনপির অমুক অমুক ছিল। এবং ইতিমধ্যে একজন সমন্বয়ক তিনি রীতিমতো হুমকি দিয়েছেন যে আমরা ফাঁস করে দেব সেই কারা লন্ডন থেকে আমাদেরকে কখন কি উপদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। এই গেল একটা বিপত্তি। আরেকজন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপির যারা লোকজন, সেই সমন্বয়কের সেই যে ফটো কার্ড ইন্টারনেটে ছাড়ানো হয়েছে, সেটার প্রেক্ষিতে বলার চেষ্টা করছেন যে ওর এত বড় সাহস, ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নাম উল্লেখ করে কথাবার্তা বলছে, ওকে এক্ষুনি গ্রেপ্তার করা হোক। তো এইরকম যে ধাক্কা এই রোজার মাসে শুরু হচ্ছে, এটা রীতিমতো রোজার পরে বুমেরাং হবে এবং ব্রাস্টিং হয়ে যাবে, জাস্ট লাইক সুনামির মতো এটা হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি দেখবেন যে এইবার মন্ত্রী পরিষদে অনেকে চান্স পেয়েছেন, আমি নাম বলবো না, যাদের মন্ত্রী পরিষদে চান্স পাওয়া তো দূরের কথা, এমপি হয়তো দূরের কথা, তাদের অনেকের মেম্বার হওয়ার পর্যন্ত যোগ্যতা ছিল না, কিন্তু তারা হয়েছেন। এখন বিএনপির ভিতরে বাইরে বলা হচ্ছে যে এদেরকে দিয়ে কি কিছু করা হয়েছে, বা ওই যে ডিবি হারুন শেষ মুহূর্তে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো এখন ক্ষমতার অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে, যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়। তো তাদেরকে দ্বারা কি কোনো কাজ করানো হয়েছে, তাদের কাছে কি কোনো গোপন তথ্য আছে, এবং তাদের সেই গোপন তথ্য যাতে পাচার না হয় এবং তারা যেন অনুগত থাকে, কৃতজ্ঞ থাকে, এজন্যই কি মূলত তাদেরকে বিএনপি পদপদবি দিয়ে অনুগত রেখেছে? এই প্রশ্নটা চলে আসছে। এরপরে হলো যে ওই সময়টাতে, আন্দোলনের ওই সময়টাতে তখনও পর্যন্ত জামাতের সাথে বিএনপির কিন্তু সম্পর্ক ভালো ছিল, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে কিন্তু তখনও সম্পর্ক ভালো ছিল। 2024 সনের যদি আগস্টের আগে জুন, এপ্রিল, মে, জুনের কথা চিন্তা করেন, তখনও পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল। এবং জামাত যদি এই সকল কথাবার্তা, বিএনপির নেতৃত্বের সাথে কথাবার্তা রেকর্ডগুলো তাদের কাছে রেখে থাকে, ফলে আগামীতে যদি এই পুলিশ হত্যার বিচার নিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তাহলে এটা নিয়ে রীতিমতো কোয়ার্টার গেট কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। কিন্তু এটা করতে হবে, এটা বিএনপিকে অ্যাভয়েড করা যাবে না। এটা মানে বিএনপির জন্য অনেকটা সেই কর্নেল তাহেরের ফাঁসির মতো অবস্থা, এই ঝুঁকি তাকে নিতেই হবে। কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া ছাড়া জেনারেল জিয়াউর রহমানের কোনো উপায় ছিল না। আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার কারণে ইতিহাসে তিনি যেভাবে নিষ্ঠুর শাসক হিসেবে নিন্দিত হয়ে আছেন এখনো পর্যন্ত, এবং যেভাবে তাকে বিট্রেয়ার হিসেবে জাসদের লোকজন এখন পর্যন্ত তাকে অভিসম্পাত করে, ঠিক এই সময়টিতেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থে, পুলিশের যাকে বলা হয় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে অবশ্যই পুলিশ হত্যার ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে হবে। এবং এটা নামকা অস্তে লোক দেখানো হলে চলবে না, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেই এই কাজ করতে হবে। এবং এই কাজের সঙ্গে স্নাইপার রাইফেল আসবে, এই কাজের সঙ্গে 7.62 বোরের যে রাইফেল, সেই রাইফেলের গুলি, তারপরে কারা গুলি করেছে, এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যে বক্তব্য দিয়েছেন যে যাদেরকে দিয়ে এই গুলিগুলো করানো হয়েছে তারা দেখতে আমাদের মতো নয়, মানে আমাদের মতো নয়, ভারতের মতো নয়, স্পষ্টতই বলা হচ্ছে পাকিস্তানের লোকজনের মতো দেখতে,
ইউরোপিয়ানের মতো দেখতে অথবা আফগানিস্তানের লোকের মতো দেখতে, হোয়াট এভার মেবি, বাংলাদেশ এবং ভারতের মানুষ কিন্তু দেখতে একই রকম। অর্থাৎ রয়ের লোক যদি এই কাজ করতো, ডিজিএফআইয়ের লোক এই কাজ করতো, বাংলাদেশ পুলিশের লোক এই কাজ করতো, ইট সিমস দ্য সিমিলারিটি। কিন্তু সেটি ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যে ফুটে উঠেছে যে না, এখানে অন্য কেউ ছিল। তাই এই অন্য কেউ কারা এনেছে? মার্কিন ডিপ স্টেট এনেছে, জামাত এনেছে, বিএনপি এনেছে, আওয়ামী লীগ এনেছে, এগুলো সামনে আসতেই হবে। সবচেয়ে মারাত্মক বিপদ হবে যে এই ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কতটা সম্পৃক্ত ছিল, সেনাবাহিনীর কারা কারা এর সাথে জড়িত ছিল বা কারা কারা এর সাথে জড়িত ছিল না, এই বিষয়গুলো সামনে চলে আসবে। ফলে আরেক দফা এই পুলিশ হত্যাকাণ্ড, এটাকে অ্যাভয়েড করা যাবে না, কিন্তু এটাকে নিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন, কেসও খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসবে এবং রাজনীতির সমস্ত ধারাপাত উলটপালট হয়ে যাবে। এগুলো একটা। 2 নম্বর হল যে গত 17 মাসে যে মবগুলো হয়েছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 32 নম্বর ভাঙার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা অ্যালাইড তার বিরুদ্ধে মামলা করবেন। এই কার্জনকে আসলে, কার্জনের এত সাহস ছিল না। আমাদের ডিপার্টমেন্টের ছেলে, ভালো ছাত্র, পড়াশোনা করেছে, নম্র ভদ্র, ওর কখনোই এত সাহস ছিল না। ওকে এই জেলে নেওয়াটা ভীষণ রকম একটা অন্যায় হয়ে গেছে। এ জেলে নেওয়ার পরে সাহস বেড়ে গেছে। এখন আপনি একে মারতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এখন এ যদি মানে আইনের ছাত্র সেইভাবে কোনো একটা কোর্টে মামলা সাবমিট করে, সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এটা একটা রেকর্ড থেকে যাবে এবং সেই মামলা এই বর্তমান জমানাতে যারা আছেন তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ভোগাবে। যেমন 32 নম্বর ভাঙা হয়েছে, 32 নম্বর কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দেশ ছাড়া, তার হুকুম ছাড়া বা তার আশকারা ছাড়া ভাঙতে পেরেছে? বা ধরুন যারা ভেঙেছে তাদের সঙ্গে কি বিএনপির কোনো যোগাযোগ ছিল, বিএনপির কোনো নেতার সম্পর্ক ছিল, এমনকি তার সঙ্গে কি জামাতের কোনো যোগাযোগ ছিল? এই বিষয়গুলো নিয়ে যখন টানাটানি হবে, অনেকে দেখবেন ফটাফট করে সত্য কথা বলে ফেলবে। এতে কত মানুষের যে ইজ্জত যাবে, কত মানুষের যে ইমেজ নষ্ট হবে, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। তৃতীয় যে জিনিসটা আছে যে 32 নম্বর ছাড়া এই গত 17 মাসে যে সকল উল্লেখযোগ্য মব হয়েছে, এই মবের যারা নায়ক, এরা সবাই দেখবেন যে জনগণ দ্বারা ধিক্কৃত হবে, এই সমাজে তারা লাঞ্ছিত হবে প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে তাদের সবার বিরুদ্ধে জনগণই মামলা করবে। যারা মব করেছে এরা রেহাই পাবে না, কোনো অবস্থাতেই রেহাই পাবে না, এবং এটা সরকারকে চোখ বুজে বুজে সহ্য করতে হবে। এবং যখন ভুক্তভোগী অর্থাৎ যারা এই মব করেছেন তারা যখন আইনের আওতায় আসবেন, তারা যখন নির্যাতিত হবেন, তারা তখন ফটাফট করে বলতে থাকবেন। এক সময় দেখেন ওই যে জনাব তারেক রহমান, আম আদমি পার্টির যিনি সভাপতি তারেক রহমান, তিনি কিন্তু বলেছেন যে আমাকে সিপি অফিস ভাঙার জন্য পিনাকি বলেছে, আমাকে 32 নম্বর ভাঙার জন্য পিনাকি বলেছে, ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছেন। এবং এই কথা বলার পরে এখন আওয়ামী লীগের লোকজনই বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবকে শেল্টার দিচ্ছেন, এবং তিনি এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তো সেই দিক থেকে আগামীতে যারা মবকারী, তারা যদি যাকে বলা হয় জনগণের সামনে এসে সত্য কথা বলেন, কারা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে, কি করেছে, তাহলে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হয়ে যাবে এবং বিএনপি মারাত্মক বিপদে পড়বে। সর্বশেষ যেটি, তা হলো শুধু মব করা হয় নাই, মব করতে গিয়ে রীতিমতো ডাকাতি করা হয়েছে। আর শুধুমাত্র ডাকাতি করা হয়নি, ডাকাতি করতে গিয়ে অনেক ক্ষেত্রে শ্লীলতাহানি করা হয়েছে। এই জিনিসগুলো ধীরে ধীরে সামনে আসছে। আব্দুল তুষার সাহেব, বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন বক্তা, মিডিয়া জগতের খুবই পরিচিত মুখ, তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে 32 নম্বর ভাঙতে গিয়ে 32 নম্বরের আশেপাশের বাড়িতে ডাকাতি হয়েছে, এবং ওখানে একজন বিখ্যাত শিল্পী, সেই জলের গানের যে ভোকাল, যার বাড়িতে ইম্মানুয়েল ম্যাক্রো গিয়েছিলেন তার গান শোনার জন্য, তার বাড়িও লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, ডাকাতি হয়েছে। এইভাবে 32 নম্বরের আশেপাশের সব বাড়িতে ডাকাতি হয়েছে। এরপরে আমি নিজের চোখে একটা জিনিস দেখেছি, যেমন
ধানমন্ডিতে একটা বাড়িতে এরকম রাতে মাও হচ্ছিল, ডাকাতি হচ্ছিল। পরে আমি 999 টেলিফোন করে পুলিশের সাহায্য নিয়ে ওই বাড়িটা রক্ষা করি, কিন্তু ইতিমধ্যে ডাকাতি কিন্তু হয়ে গেছে, পুলিশ এর বাইরে কিছু করতে পারেনি। সেদিন এক লোক আসলো, একজন উপজেলা চেয়ারম্যান, উত্তরাতে তার পুরো বাড়ি তছনছ করে ডাকাতি হয়ে গেছে। হবিগঞ্জের সংসদ সদস্য ছিলেন জাহের, অ্যাডভোকেট জাহের। জাহেরের বাড়ি পুড়িয়ে পুরো বাড়ির মাল সামানা, কোটি কোটি টাকার মাল সামানা লুটপাট করে নেওয়া হয়েছে। এবং তার বাড়ির পাশের বাড়ি ছিল অ্যাডভোকেট আব্দুল মজিদ, যিনি নিরীহ ভদ্রলোক। একেবারে হবিগঞ্জের সব মানুষ সাক্ষ্য দেবেন যে আওয়ামী লীগে পুরো সিলেট বিভাগে যদি একজন নিপাট ভদ্রলোক কেউ থাকেন তাহলে তিনি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। তো সেই আব্দুল মজিদের পুরো বাড়িটা সেই দিন ভাঙা হয়েছে, অর্থাৎ তার 3-4 দিন আগে বোধহয় তার স্ত্রী মারা যায়। 41 বছরের সংসার, ভদ্রলোক তখন উন্মাদের মতো মানে আছেন। ওই অবস্থাতে তার বাড়ি ভেঙে বাথরুমের যে কমোড বেসিনগুলো পর্যন্ত পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এবং তাদের যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো খুলে ফেলা হয়েছে, এবং 2 দিন পরে এসে আবার সেই গ্রিলগুলো মানে নিয়ে গেছে কেউ কেউ। এভাবে ভাঙচুর করা হয়েছে। এখন এগুলোর কি বিচার হবে না বলেন? এই যে ডাকাতিগুলো হয়েছে, এখন আওয়ামী লীগের লোক সেই বাড়ি ডাকাতি করবে, এটা কি হয়? ওই যে জেনারেল জিয়াউল হাসানের বোন আমাকে বলতেছিলেন যে তাদের একটা এতিমখানা ছিল, সেই এতিমখানা তারা করেছে। এখন জিয়াউল হাসানের বাড়িতে মব হয়েছে, তার সেই এতিমখানা ভাঙচুর হয়েছে, এতিমখানার যে কয়েকটা গরু ছিল সেই গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে, এমনকি এতিমদের জন্য যে ফ্রিজে মাংসগুলো ছিল সেই মাংসগুলো লুটপাট করা হয়েছে। আপনার কি মনে হয় এই জিনিসগুলোর কি বিচার হবে না? এই জিনিসগুলোর বিচার হবে, এবং এগুলো বিএনপিকে অবশ্যই করতে হবে। এবং এই জিনিসগুলো খুঁজলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির যারা নেতাকর্মী তারা জড়িত। তাহলে বুঝতে পারেন যে রাজনীতি এখন চলছে, বা যে তেলে ঝুলে চারিদিকে মানে বিএনপির যে জয়ধ্বনি শুনছেন, এটা খুব দ্রুত জয়ধ্বনি থাকবে না। এটা বিএনপির জন্য, রাজনীতির জন্য, অনেকের জন্য বুমেরাং হবে যদি বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিতে না পারে এবং সিদ্ধান্তগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে না পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।